মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী। ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে আমি শুরুতেই জানতে চাই যে আমরা প্রতিবেদনেও দেখাচ্ছিলাম বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা জানিয়েছে ১ বছরে হাসিনা পরিবার এবং ১১ গ্রুপের ৫৭,০০০ কোটি টাকা জব্দ করা হয়েছে। সেক্ষেত্রে যে ১১টি প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে, সেই সব প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ। দেখুন, যে আমাদের যে বিষয়টা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কিন্তু বিনিয়োগ দেশে হচ্ছে না, আনএমপ্লয়মেন্ট বাড়ছে। অতএব এই সমস্ত প্রতিষ্ঠানেও যদি বন্ধ হয়ে যায়, তাহলে এমনিতেই ভ্যাকসিনকো বন্ধ হওয়ার কারণে আপনারা জানেন 50,000 20,000 50,000 শ্রমিক চাকরি হারিয়েছে। এখন যদি আবার এই ধরনের প্রতিষ্ঠান বন্ধ হয়, তাহলে কিন্তু এক ধরনের সমস্যা তৈরি হবে। বরং আমরা চাকরি এবং প্রতিষ্ঠানের কার্যক্রম ঠিক রেখে এই সমস্ত সম্পদ যদি তারা লুট করে থাকে, তাহলে সেই লুটের সম্পত্তির মালিক কে হবে সেটা নির্ধারণ করা উচিত। অর্থাৎ সেটা যদি রাষ্ট্রপক্ষ পায় অথবা কোনো ব্যাংক থেকে লুট করে থাকে, তাহলে এই সম্পদ কিন্তু সেই ব্যাংক পাবে। অতএব এই জায়গাটা ঠিক না করা পর্যন্ত এই সম্পদ কিন্তু কোথায় যাবে সেটা প্রথম ঠিক করে নিতে হবে। তারপরে রাষ্ট্র চিন্তা করবে এই সমস্ত প্রতিষ্ঠান প্রকৃতপক্ষে আরো কত টাকা খেলাপি হয়ে আছে, সেই সমস্ত হিসাবের উপর রাষ্ট্র সেটাকে মালিকানা নিতে পারে কিনা, অথবা সেটাকে পরোক্ষভাবে অথবা অন্য কোনো প্রক্রিয়ায় দেশে হোক অথবা বিদেশি কারো কাছে যদি বিক্রি করে অথবা মালিকানা হস্তান্তর করে প্রক্রিয়াটা চালু রাখে, তাহলে দেশের জিডিপিতেও এর অবদান থাকবে, একই সাথে এমপ্লয়মেন্টেও, মানে যারা কাজে জড়িত তাদের জীবন জীবিকাটাও কিন্তু হুমকির মুখে পড়বে না। আরেকটি বিষয় জানাবেন যে এসব অর্থ কি পুরোটাই দুর্নীতির কিনা, আর এই অর্থ কি রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে নাকি কোথায় যাবে এসব জব্দকৃত অর্থ? সেজন্য হয়তো বা নির্দিষ্ট কিছু নিয়ম কানুন আছে, যেটা আমি স্পষ্টভাবে বলবো না, কিন্তু আমি আমি আমার কথা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক। দেখেন, বিষয়টা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক কিন্তু জানে যে কোন কোন ব্যাংক থেকে আমি স্পষ্ট হিসাব আছে এখন পর্যন্ত 5,30,000 কোটি টাকা খেলাপি ঋণ। অতএব সেই 5,30,000 কোটি টাকার মধ্যে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে কিনা, যদি থাকে তাহলে খেলাপি হয়েছে যে সমস্ত ব্যাংক, তাদের দাবিদার কিন্তু তারা প্রথম পাবে। অতএব প্রতিষ্ঠান এখন চলবে কি চলবে না, তখন রাষ্ট্র চিন্তা করবে এদের টোটাল যে খেলাপি ঋণের পরিমাণ কত, তার উপর নির্ধারণ করবে যে এই পরিমাণ যদি খেলাপি হয়ে থাকে, বাকি টাকাটা হয়তো রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে, বাংলাদেশ থেকে বাহিরে পাচার করেছে। অতএব সেই শর্তে এই সমস্ত কোম্পানিগুলা রাষ্ট্র হয়তো তার নিজের তদারকিতে নিয়ে পরিচালনার ব্যবস্থা নিতে পারে। বিদেশে পাচার হওয়া অর্থের কথা যখন আপনি বললেন, তখন একটু জানতে চাই যে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিশ্ব ব্যাংকের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। সেক্ষেত্রে বিশ্ব ব্যাংক কি এ ধরনের সহায়তা করে থাকে কিনা, আর এসব অর্থ কি আদেও ফেরত আনা সম্ভব, কি মনে করেন আপনি? জি, দেখুন, যে বাংলাদেশ থেকে যে অর্থ পাচার হয়েছে, এটা যদি দেখেন, বাংলাদেশ অর্থনীতি সমিতি 2024 সালে বলেছে যে কত লাখ কোটি টাকা অর্থ পাচার হয়েছে। একই সাথে $234 বিলিয়ন অর্থ পাচারের কথা প্রতিবেদন প্লাস শ্বেতপত্রে উঠেছে। প্রত্যেক বছর 16 বিলিয়নের কথা পাচার হয়েছে, দ্যাটস ফর শিওর। কিন্তু পাচার হওয়ার অর্থ পৃথিবীতে আসলে ফেরত আনছে সেই সংখ্যাটা খুবই নগণ্য। কারণ যখন পাচার হয়, তারা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে ওই রাষ্ট্রে ঢুকে। অতএব সেই রাষ্ট্র পাচার হওয়া অর্থের প্রশ্রয় দেয়, সেটা যদি তারা ফেরত দেয়, সেটা কিন্তু প্রমাণিত হয়ে যায়। আবার আরেকটা বিষয় ঘটে, আপনি যখন পাচার করছেন, ডেস্টিনেশন কোথায় সেটা জানেন না। আপনি হয়তো প্রথম টাকাটা দুবাই নিলেন, দুবাই থেকে হয়তো সুইস ব্যাংকে ট্রান্সফার করলেন। অতএব দুবাই দুবাই থেকে যখন সে মুভ করেছে, তখন সে হয়তো সঠিক পথে করেছে কিনা, যে কারণে সুইস ব্যাংক থেকে আপনি এখন টাকা আনবেন কিভাবে, দ্যাটস দ্য ইস্যু। এই জন্য আইনগত ভিত্তি দেখেন, সেন্ট্রাল ব্যাংক শুধু তথ্যের উৎস বলে দিতে পারে, কিন্তু আইনগত ব্যবস্থাটা দেখে দুদক। এবং দুদক যখন দেখবে, তখন একটা দেশের আইন এবং ওই দেশের আইন প্রক্রিয়াটা অনেক প্রক্রিয়াটা বেশ জটিল। জটিল যে এবং সময় সাপেক্ষ। যে আরেকটি বিষয় একটু সংক্ষেপে জানাবেন যে নির্বিঘ্নে এলডিসি উত্তরণে বিশ্ব নেতাদের সমর্থন কামনা করেছেন প্রধান উপদেষ্টা। সেক্ষেত্রে এলডিসি উত্তরণে কি কি সংকট তৈরি হতে পারে?
প্রথমত যদি আমি সংকটের কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের যে 12% ট্যারিফ বসবে, সেটাই প্রতিযোগিতা বাড়িয়ে দিবে। আমরা সেখানে টিকে টিকবো কিনা। কোঠা সুবিধার কথা যেটা আছে, সেই কোঠা সুবিধা ভোগ করতে পারবে না। এবং বাংলাদেশে যে ইনসেনটিভ প্রদান করা হয় এক্সপোর্টিং ইন্ডাস্ট্রি গুলাতে, সেই সমস্ত সুযোগগুলা কমে যাবে। অর্থাৎ দুই দিক থেকে প্রতিযোগিতায় টিকে থাকবে কিনা সেটা একটা বিষয়। কিন্তু দেখেন, ভারতে যখন 25% ট্যারিফের পরিবর্তে যুক্তরাষ্ট্র 50% করলো, এবং চীনে যখন 35%, 31% করলো, তারা কিন্তু টিকে থাকার জন্য, এই শর্তেও টিকে থাকবে কিভাবে তার জন্য চেষ্টা করে যাচ্ছে। অতএব বাংলাদেশ যদি গরিব অবস্থা নিয়ে 18 থেকে 24 6 বছরেও প্রস্তুতি নিতে না পারে, সামনেও কিন্তু তাদের জন্য কিছুটা সময় দিলেও তারা যে সফল হবে সেটা বলা খুব কঠিন। বরং আমরা উপরের দিকে গিয়ে আমরা ট্রান্সপারেন্ট হই, আমরা আমাদের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যে সক্ষমতা সক্ষমতা দরকার সেটা বাড়াতে হবে। সেটা। জি। জি। অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।